আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসির পদার্থবিজ্ঞানের ওয়ান শট এমসিকিউ শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি বোর্ড পরীক্ষায় আসা বিগত বছরের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে, যেখানে আমরা প্রতিটা চ্যাপ্টারের কিছু বেসিক ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে, ওই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো আজকে আমরা ক্লাসটাতে চলে যাই। আচ্ছা, এই স্লাইডের প্রথমে আমরা প্রথম দুইটা চ্যাপ্টারকে গুরুত্ব দিচ্ছি। যে আমরা জানি ফিজিক্সের ফার্স্ট পেপারের ফিজিক্সের প্রথম চ্যাপ্টারটা এবং দ্বিতীয় চ্যাপ্টারটা, এই দুইটা চ্যাপ্টার নিয়ে আজকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখো। প্রথম এমসিকিউ কি বলতেছে একটু খেয়াল করো। যে বলতেছে যে কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা, আলোক বিজ্ঞান মানে কি? যে ধরো যে বিজ্ঞানী আলো নিয়ে গবেষণা করতেছিল, ঠিক আছে, বিভিন্ন আলোর সৌরজগতে বিভিন্ন আলো কিভাবে আমাদের চোখে এসে পড়ে, অথবা আমরা আগে জানতাম যে যে আমরা কোনোভাবে কোনো একটা বস্তুকে দেখি, এটার কারণে কি বস্তুটা আমাদের কাছে কি হয়, উজ্জ্বলমান বা দৃশ্যমান হয়। কিন্তু না, এই জিনিসটা পরবর্তীতে যখন আমরা বুঝতে পারলাম যে একটা বস্তুর উপরে আলো আসে এবং সেটা আমাদের রেটিনায় পড়লে আমরা দেখতে পারি, এই টপিকগুলো নিয়ে যে বিজ্ঞানীটা কাজ করছিল সেটা কি সর্বপ্রথম, ঠিক আছে, কোন বিজ্ঞানী করছিল, যেটা ইবনে হাইয়াম। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেনটা দেখো, কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের মডেল প্রদান করেন। ঠিক আছে, দেখো আমরা আগে যে মডেলটা পড়তাম, ঠিক আছে, একবারে শুরুর দিকে যে মডেলটা ছিল সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত পৃথিবী কেন্দ্রিক মডেল। সো সর্বপ্রথম যে বিজ্ঞানী এই মডেলটা থেকে চেঞ্জ করে, ঠিক আছে, যে সানকে যে মেইন প্রায়োরিটি দিয়ে, অর্থাৎ সানকে প্রায়োরিটি দিয়ে যে মডেলটা তৈরি করছে সেটাকে আমরা বলবো সোলার মডেল। তো সোলার মডেল নিয়ে সর্বপ্রথম কাজ করছিল কে? বিজ্ঞানী কোপারনিকাস। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন কোন বিজ্ঞানী করছিল? বিজ্ঞানী কোপারনিকাস। আচ্ছা, পরের স্লাইডটাতে এবার আমরা চলে যাই। দেখো এইখানে বলতেছে রেডিয়ামের আবিষ্কারক কে। ঠিক আছে, এটা তোমাদের জন্য টাস্ক থাকবে, এটা একবারে সবচেয়ে সহজ একটা এমসিকিউ। ঠিক আছে, এটা তোমরা একটু আমাদের কমেন্ট বক্সে বলে দিবা। ঠিক আছে, পরের স্লাইডটাতে দেখো তো, পরের স্লাইডে চলে যাই। আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলে? ঠিক আছে, আধুনিক বিজ্ঞান মানে কি? মডার্ন ফিজিক্স, ঠিক না? তো মডার্ন ফিজিক্সের আমি যদি বলি, মডার্ন ফিজিক্সটা আসছে কার থেকে? মডার্ন ফিজিক্সটা আসছে আমাদের গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন থেকে। ঠিক আছে, গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন থেকে। এবং আইনস্টাইন তার একটা থিওরি দিছিল, দ্য থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, তিনি এই থিওরিটা দিছিল, তার মানে এই যে গ্র্যান্ড সায়েন্টিস্ট আইনস্টাইন সর্বপ্রথম মডার্ন ফিজিক্সের কি হয়েছিল? জনক বলা হয়েছে। আলোকে তড়িৎ চৌম্বক তরঙ্গ আকারে কে প্রকাশ করেন? দেখো, আলো এক প্রকারের তড়িৎ চৌম্বক তরঙ্গ, বা আমি এটাকে বলতে পারি কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাকে আমরা কি বলি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো আমরা আসলে আলোর অনেকগুলা ধর্ম পাই। ঠিক আছে, আলোর আমরা যে আমি যদি বলি কণিকা তত্ত্ব, যেখানে আমরা পাই যে আলো এক ধরনের ফোটন কণা, ঠিক আছে, যেটা আসলে প্যাকেট আকারে থাকে। অন্যদিকে আমরা পাই আলো যে কি, আলো এক ধরনের তরঙ্গ, ঠিক আছে, যেটা ম্যাক্স প্লাঙ্ক দিছিল আলো তরঙ্গ তত্ত্ব। দেন আমরা দেখি যে আলো যে এক প্রকারের কি, যে বিজ্ঞানী দিছিল নিউটন, কি বলছিল? নিউটন বলছিল যে আলো যে একটা যে কণা, ঠিক আছে, কণা বা বল আকারে, যেটাকে আমরা বলছিলাম লিউমিনিয়াস। ঠিক আছে, অথবা আমি যেটাকে বলি কর্পাস। ঠিক আছে, কর্পাসেল। তো আলোকে উনি বলছিল কি একটা নির্দিষ্ট পরিমাণের, ঠিক আছে, ছোট একটা কণা। সো এখান থেকে আমরা আলো চারটা তত্ত্ব পাইছিলাম, এবং চার তত্ত্বের মধ্যে সর্বশেষ যে তত্ত্বটা ছিল সেটা আলোর তড়িৎ চৌম্বক তরঙ্গ। ঠিক আছে, আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এই তথ্যটা দিছিল কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। ওকে, তারপরে চলে যায় আমরা পরবর্তী পার্টে। আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতাকে, আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি, এটার প্রতিষ্ঠাতাকে কিছুক্ষণ আগে আমি বলে রাখছিলাম আলবার্ট আইনস্টাইন। ঠিক আছে, এটা একটু খেয়াল হবে। আচ্ছা, পরের স্লাইডে চলে যায়। কোনটি লব্ধ রাশি? ভাই, লব্ধ মানে কি? আমি এটাকে চেঞ্জ করতে পারবো? লব্ধ রাশি মানে কি? আমি এটাকে কি করব? ফিক্সড রাখবো না। মৌলিক রাশি মানে কি? যেটাকে আসলে আর ভাঙা যাবে না। লব্ধ রাশি মানে কি? এটাকে আমি আসলে ফিক্সড করব। ঠিক আছে, সো লব্ধ রাশি কি ভাই? লব্ধ রাশি তাপ। ওকে, তারপর এটাতে চলে যাও। তারপর এটা আমাকে কি বলতেছে? 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড? ন্যানো। স্যার ন্যানো সেকেন্ড মনে রাখার টেকনিক কি? ন্যানো মানে যে 9। ন্যানো মানে মনে রাখবা 9। ঠিক আছে, 9 থেকে মনে রাখবা ন্যানো। ঠিক আছে, তাহলে 1 ন্যানো সেকেন্ড মানে কত? 10⁻⁻10। স্যার তারপরে এমসিকিউটা কি বলতেছে দেখো তো? পিকোমিটার, পিকো, ন্যানো, হেপ্টা, ঠিক আছে, ডেসি, এগুলো একটু মনে রাখো। ঠিক আছে, কোনটা টার্মস কি হয় দেখো। পিকো শব্দের অর্থ কি ভাই? পিকো মানে কি ভাই? পিকোমিটার। ঠিক আছে, পিকো মানে কি? পিকো মানে 12। ঠিক আছে, পিকো মানে 12, তাহলে
10 টু দি পাওয়ার -12, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি পিকোমিটার, তার মানে এটার आंसर কি হবে গ। ওকে, তারপরে আমাকে বলতেছে এটি স্কয়ারের মাত্রা কত? স্যার এটি স্কয়ারের মাত্রা জানতে চাইছে। এটি স্কয়ার, আগে এটি স্কয়ার জিনিসটা জানার আগে আমাদেরকে একটা নরমাল বলের ইজি টাইপসের একটা সূত্র জানতে হবে। স্যার কি সূত্র? F ইজ ইকুয়াল টু কি ma। তো এফ এফ মানে হচ্ছে ফোর্স, ফোর্সের একক যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, বলো তো ফোর্সের একক কি? আমরা জানি ফোর্সের একক হচ্ছে কত? নিউটন। স্যার এম এম মানে কি? ভর, ভরের একক কি বলো তো? ভরের একক হচ্ছে কেজি। স্যার এ মানে হচ্ছে কি? এ মানে হচ্ছে ত্বরণ, ঠিক না? ত্বরণ বা অ্যাক্সিলারেশন, এটার একক কি? এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমাকে বলছে কি ভাই? আমাকে বলছে এটি স্কয়ারের মাত্রা, এটি স্কয়ার, তার মানে কি এখানে এ এর মাত্রাটা আমাকে জানা লাগবে। তাহলে মাত্রাতে যদি যাই সেক্ষেত্রে আমার কি লিখতে পারবো? আমি আগে এই দুইটা টার্মস থেকে মাত্রা বের করব। তো আমি জানি ভরের জন্য আমরা মাত্রা ইউজ করি কি? ভরের জন্য আমরা মাত্রা ইউজ করি হচ্ছে বড় হাতের এম। স্যার ত্বরণের মধ্যে হচ্ছে মিটার আছে আর সেকেন্ড স্কয়ার আছে, তো এস এর জন্য আমি ইউজ করি মাত্রা কি? টি। আর মিটার মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য আমি মাত্রা ইউজ করি এল। তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো তো? আমি এখানে লিখতে পারি যে হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু এম এ। এই ক্ষেত্রে আমি লিখতে পারবো যে এ ইজ ইকুয়াল টু কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে কি লিটার পার টি স্কয়ার, বা টাইমের যে ভ্যালুটা আছে সেটা, ঠিক আছে, অর্থাৎ যে টি আছে সেটা। তাহলে তুমি আমাকে বলো তো, তাহলে লিটার ইনটু টি ইনভার্স লেখা যায় না? এটার সাথে আমাকে বলছে কি টাইম স্কয়ার, তার মানে টাইম স্কয়ার মানে কি টি স্কয়ার। তার মানে আমি এটাকে কি লিখতে পারি? এল ইনটু টি ইনভার্স 2 ইনটু টি স্কয়ার। তার মানে এই দুইটা টার্মস কি হয়ে যায় ভাই? এই দুইটা টার্মস হচ্ছে যে কি কাটাকাটি হয়ে যায়। তার মানে এটার ভ্যালু হচ্ছে শুধু এল থাকবে, তার মানে এটাই হচ্ছে তোমার কি আনসার। ক্লিয়ার? বুঝতে পারছো? তার মানে এটার আনসার কি হবে? শুধু এল। ওকে, পরের স্লাইডটাতে চলে যাই। আচ্ছা, বল চ্যাপ্টারটা পড়ার আগে তোমাদেরকে একটা জিনিসের একটু বেসিক আইডিয়া দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে গতির কিছু সূত্র তোমাদেরকে জানা লাগবে। গতি চ্যাপ্টারের কিছু সূত্র। কি কি সূত্র জানা লাগবে? প্রথমে আমাদেরকে যেগুলো জানা লাগবে, s is equal to ut plus half of at square, s is equal to u plus v divided by 2 into t, v is equal to u plus at, v square is equal to u square plus 2gh। ঠিক আছে, তারপর আরো কিছু সূত্র একটু দেখো। ঠিক আছে, আরো কিছু সূত্র একটু দেখো। সেটা কি? সেটা হচ্ছে যে স্যার s is equal to কি vt, v is equal to u plus at। ঠিক আছে, তারপর এটা কি একটু খেয়াল করো। তারপর এটা হচ্ছে যে আমি যদি বলি সেটা হচ্ছে যে s এর যে ভ্যালুগুলো আমরা জানলাম, ঠিক না? a is equal to কি v minus u by t। সো এই সূত্রগুলো জাস্ট একটু দেখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট সূত্র, একটু খেয়াল করো, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি জাস্ট গতি চ্যাপ্টারের এমসিকিউ, গতি চ্যাপ্টারের বেশিরভাগ ক্ষেত্রে এই টাইপসের এমসিকিউ গুলাই থাকে। সো এগুলো একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট আসবে এগুলো। ওকে, আচ্ছা পরের স্লাইডটাতে চলে যাই। বল বলের ইংলিশ মানে টার্মসটা কি স্যার? বলের ইংলিশ টার্মসটা হচ্ছে কি ফোর্স। ঠিক আছে, ফোর্স। তো ভাই ফোর্স জিনিসটা আমরা কখন ইউজ করব একটু বলেন তো ভাই। ফোর্স এই জায়গায় আমার সূত্র কোনটা লাগবে? F is equal to কি ma লাগবে না স্যার? F is equal to ma, এটার মাত্রাটা কত হবে একটু বলেন তো? ফোর্সের মাত্রা কি? তো ফোর্স m থেকে আমি বড় হাতের m নিতে পারি, এই থেকে মনে রাখতে পারি কি মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে কি lt ইনভার্স 2, ডাইরেক্ট মুখস্থ হয়ে যায়। ওকে, একবারে ইজি টার্মস। স্যার এখানে কি আরো কোনো সূত্র লাগবে? হ্যাঁ অবশ্যই একটা সূত্র আছে, p is equal to কি mv। এই সূত্রটা তোমরা দেখতে পারো। সো এই সূত্রগুলো দেখলে মোটামুটি কি হয়ে যাবে, ইজিলি পেরে যাবা। আচ্ছা, পদার্থবিজ্ঞানের এই তৃতীয় অধ্যায়ে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে কি বলের যে রাশিমালাগুলো আছে, জড়তার পরিমাপক, জড়তার ভ্রামক, এই জিনিসগুলো। সো আমরা পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? ভাই জড়তাকে আমি কিভাবে পরিমাপ করব? জড়তা হচ্ছে যে কি ভর দ্বারা পরিমাপ করে। ঠিক আছে, জড়তা হচ্ছে কি ভর। জড়তা মানে হচ্ছে ভর। একটা বস্তু কি কতবার আসছে, দেখো কতবার আসছে, বিভিন্ন বোর্ড পরীক্ষায় কতবার আসছে। তারপরে দেখো সম আয়তনে কোন বস্তুর জড়তা, কোন বস্তুটার জড়তা বেশি। একটা আয়তন সমান আছে, ঠিক আছে, আয়তন সমান থাকলে আমরা জানি পারদের কত, লোহার কত। লোহার হচ্ছে 7, ঠিক আছে, পারদের হচ্ছে কত
14, ঠিক আছে, আর গুলো কিন্তু অনেক কম, ঠিক আছে, এগুলো অনেক কম, এগুলোর থেকে অনেক কম, তার মানে এটার আনসার হবে কি পারদ। তারপরে দেখো সবল নিউক্লিয় বলের পাল্লা কত, ভাই একটা বলের পাল্লা জানতে চাইছে, ঠিক আছে, সবল নিউক্লিয় বলের পাল্লা কত, 10⁻⁻15, ঠিক আছে, 10⁻⁻15 মিটার। তারপরে দেখো আমাকে বলছে ইলেকট্রোউইক ফোর্স, ইলেকট্রোউইক ফোর্স, ইলেকট্রোউইক, ভাই নাম শুনে বোঝা যাচ্ছে, উইক মানে কি ভাই, উইক মানে কি ভাই বলো তো আমাকে, উইক মানে হচ্ছে দুর্বল, ভাই উইক মানে কি, উইক মানে দুর্বল স্যার, ইলেকট্রো মানে কি তড়িৎ, ইলেকট্রো মানে কি তড়িৎ, তড়িৎ ক্ষেত্র, তাহলে ইলেকট্রোউইক মানে কি বিদ্যুৎ, আরেকটা বিদ্যুৎ চৌম্বকীয় বল আর দুর্বল নিউক্লিয় বল, বিদ্যুৎ চৌম্বকীয় বল আর হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। ওকে, পরের স্লাইডে চলে যায়। সবচেয়ে দুর্বল বল কোনটি, ভাই সবচেয়ে দুর্বল, দুর্বল নাম শুনে বোঝা যাচ্ছে যার কি শব্দ সংখ্যা কম, মানে মহাকর্ষ বল, তার মানে মহাকর্ষ বল কি সবচেয়ে দুর্বল বল, ঠিক আছে। মহাকর্ষ বলের সূত্রটা মনে আছে, আমরা জানি F ইজ ইকুয়াল টু কি জি m1 m2 ডিভাইড বাই কি ডি স্কয়ার, ডি মানে কি ছিল ভাই, ডি মানে হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, m1 হচ্ছে যে ভর, ঠিক আছে, m2 ছিল ভর, জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখো। ওকে, কোন বলের লব্ধি বল শূন্য হয়, কোন বলের লব্ধি বল শূন্য, লব্ধি মানে কি, লব্ধি মানে হচ্ছে যে কি আমার জিরো হবে। তাহলে দেখো তো সাম্য বল, সাম্য বল মানে কি, সাম্য বল যেটা আছে অর্থাৎ ইকুয়েশনাল যে ফোর্সটা আছে, দেখো আমি তোমাকে F1 বলে টানলাম, F2 বললে ভাই আপনি এখানে টানলেন, ঠিক আছে, তাহলে আমরা জানি কি দুইটা বলের লব্ধি যখন শূন্য হবে, এই জায়গায় কি আর কোনো লব্ধি, F1 সমান যদি F2 হয়, দুইটা বল যদি সেম হয় তাহলে তাদের মধ্যে কি হবে লব্ধি, লব্ধি বল হচ্ছে জিরো হয়ে যাবে, ঠিক আছে, তাদের মধ্যে লব্ধি বল কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে, এটা একটু খেয়াল রেখো। আচ্ছা, ভরবেগের মাত্রা কি, ভর আর বেগের যে গুণফল সেটাই হচ্ছে আমার কি ভরবেগ। তো ভরবেগের মাত্রাটা কি, ভরবেগ মানে কি আমরা জানি P ইজ ইকুয়াল টু কি m ইন্টু ভি, তাহলে চলো আমরা একটু লিখি, তাহলে P ইজ ইকুয়াল টু কি ভাই mv, ভাই তাহলে পি, পি মানে কি, পি মানে হচ্ছে যে এখান থেকে আমি নিতে পারি m এর জন্য বড় হাতের m, ভি, ভি মানে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে আমি লিখতে পারি এল টি, ঠিক না, তাহলে এটা লেখা যাইতে পারে, তার মানে এখান থেকে আমি কি করতে পারি এম এল টি ইনভার্স 1, তার মানে এটাই হচ্ছে আমার কি ভরবেগের, এটা কি ভাই আমার ভরবেগের মাত্রা, ঠিক আছে, তাহলে এটার আনসার কি হবে এম এল টি ইনভার্স 1। 10 কেজি ভরের বস্তুর উপরে কত বল প্রয়োগ করা হলে ত্বরণ হচ্ছে যে 4 মিটার পার সেকেন্ড হবে, তা আমরা জানি F ইজ ইকুয়াল টু কি এম এ, ঠিক আছে, তো 10 কেজি বলের উপরে কত বল প্রয়োগ করতে বলছে, তাহলে ভাই এম এর ভ্যালু 10 বলে দিয়েছেন আর ত্বরণের ভ্যালু 4 বলে দিয়েছেন, তাহলে কত 40 নিউটন, তো এটার আনসার কত হবে 40 নিউটন। ঠিক আছে, ক্লিয়ার, একবারে ইজি একটা ম্যাথ ছিল। ওকে, আচ্ছা, চিত্রের এ এর মান নির্ণয় করতে বলছে, ভাই একটু খেয়াল করো তো, আমাকে বলছে যে হচ্ছে যে এ এর ভ্যালুটা বের করতে, তো আমি এটা ইজিলি কি বের করতে পারবো, আমি একটু টেকনিক, আমি প্রসেসটা বলে দিই, ঠিক আছে, জাস্ট তোমরা ক্যালকুলেটরে মিলাই নিও। আমাকে বলছে যে হচ্ছে যে ত্বরণ দেওয়া আছে, ঠিক আছে, বস্তুটা ত্বরণের দিক দিয়ে হচ্ছে, তো নিচের দিকেও দুইটা বস্তু কাজ করতেছে, তাহলে আমি কি লিখতে পারবো এফ ইজ ইকুয়াল টু এফ প্রাইম, ভাই লেখা যাবে, অবশ্যই লেখা যাবে, কেন লেখা যাবে না, তো এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো এম এ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, দুইটা ত্বরণে ধরে নিলাম আমি সমান, তো একটার ভ্যালু হচ্ছে 4 ইন্টু এ, আর একটার ভ্যালু কত 5 ইন্টু এ, ঠিক না, তাহলে এ যদি আমি কমন নিই, ঠিক আছে, একটা এ প্রাইম, তাহলে একটার জন্য আমি কি 4/5 এর একটা ভ্যালু পাবো না, ঠিক না, আর আরেকটা এ প্রাইমের জন্য আমি কি পাবো বলো তো 5/4 এর দুইটা ভ্যালু পাবো। সো এই সেগমেন্ট থেকে জাস্ট তোমরা কি করবা ক্যালকুলেশন করলে এটার আনসার চলে যাবে, খুব সুন্দর একটা, খুব সুন্দর সিম্পল একটা ম্যাথ। আচ্ছা, ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা কি রূপে আবর্তিত হয়, ঘর্ষণ, ভাই আমি কোনো হাতকে ঘর্ষণ করতেছি খুব জোরে, তো অতিরিক্ত ঘর্ষণের ফলে কি হবে একটা তাপ শক্তি ক্রিয়েট হবে, ঠিক আছে, তাপ বা হিট এনার্জি ক্রিয়েট হবে, ঠিক আছে, তাপ বা হিট এনার্জি ক্রিয়েট হবে, হিট এনার্জি, তাপ বা হিট এনার্জি ক্রিয়েট হবে। কাজ, ক্ষমতা ও শক্তি, ঠিক আছে, মোস্ট 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার কাজ, ক্ষমতা ও শক্তি, ঠিক আছে, এটা একটু খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করো ভাই, এই চ্যাপ্টার থেকে আমি কোন সূত্রগুলো পড়বো, এই চ্যাপ্টার থেকে ভাই আপনি কোন সূত্রগুলো পড়বো, কাজ, ক্ষমতা, শক্তি থেকে প্রথমে আমরা পড়বো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ঠিক আছে, তারপর আমরা পড়বো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, এফ এস কে যদি ভাঙাই তাহলে কি
এম জি ইন্টু এস লেখা যেতে পারে। এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হাফ অফ এম ভি স্কয়ার লেখা যেতে পারে। ভাই পি এর সূত্রটা পড়বো, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি এম জি এইচ বাই টি। ভাই আমি ডাব্লিউ এর ভ্যালু আরেকটা লিখতে পারি ভাই হাফ অফ এম ভি স্কয়ার বাই টি। ভাই ডাব্লিউ এর ভ্যালু আরেকটা জানেন কি ভাই এফ এস বাই টি। ঠিক আছে ভাই এটার আরেকটা ভ্যালু জানেন এস বাই টি এর ভ্যালু জানেন আপনি কি এফ এস বাই টি। তাহলে এটা পুরোটার ভ্যালু কি এফ ইন্টু বি। ঠিক আছে এই দেখো এই যে এফ ইন্টু বি আমি বললাম, অর্থাৎ পি এর যে ভ্যালুটা পাইছিলাম এফ ইন্টু বি, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, খুব ইম্পর্টেন্ট মার্কা মারা কোয়েশ্চেন। ঠিক আছে এটা একটু ভালো করে পড়ো। আরেকটা মার্কা মারা টাইপসের সূত্র আছে, আরেকটা মার্কা মারা টাইপসের সূত্র আছে, সেই সূত্রটা একটু দেখো। সেটা কি ভাই আমি যদি বলি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কয়ার, তো এই যে এটা মানে কি আমার গতিশক্তি না? তাহলে ই এর যে ভ্যালুটা পাবো সেক্ষেত্রে আমি যদি ভি ইন্টু এম করি, ইন্টু ভি আলাদা লিখি, নিচে হচ্ছে 2 লিখি, এটার সাথে যদি আমি এম গুণ করি তাহলে এখানেও কি আমাকে আরেকটা এম গুণ করতে হবে না ভাই? অবশ্যই করতে হবে। তাহলে দেখো তো 2m এম ভি হোল স্কয়ার লেখা যাবে কিনা? অবশ্যই যাবে। তাহলে এই যে এম ভি হোল স্কয়ার এটা হচ্ছে পি স্কয়ার ডিভাইড বাই টোয়াইস এম না? তার মানে ই এর যে ভ্যালুটা আছে সেটা কি আবার সেটাকে আমরা বলতে পারি কি পি স্কয়ার ডিভাইড বাই টোয়াইস এম, ঠিক কি না? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইড বাই টোয়াইস এম। ঠিক আছে সো এই সূত্রগুলো একটু তোমরা, আমি জাস্ট তোমাদেরকে ধরাই দিচ্ছি কোন সূত্রগুলো লাগবে। নিটার একটা সূত্র আছে, নিটা কর্মদক্ষতা। ঠিক আছে নিটা ইজ ইকুয়াল টু কি আমরা জানি নিটা ইজ ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100%, পার্সেন্টেজ অফ 100। ঠিক আছে আউটপুট ডিভাইড বাই ইনপুট, তার যে ভ্যালু আছে পার্সেন্টেজ অফ 100। সো এটা সো এই সূত্রগুলো যদি ভালো করে দেখতে পারো ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা এই চ্যাপ্টারের প্রথম এমসিকিউ তে চলে যাই। নিচের কোনটি কাজের একক? কাজ, কাজ মানে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ অফ ইজ ইকুয়াল টু কি ঠিক আছে এফ এস, এফ অফ এস। তো ভাই কাজের একক বের করার জন্য কি করতে হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস। ভাই এম মানে কি? এম মানে হচ্ছে বড় হাতের এম। জি মানে কি? জি মানে হচ্ছে দেখো জি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমি লিখতে পারি কি এই যে এটার সাথে এল টি, ঠিক আছে এল টি স্কয়ার এল টি ইনভার্স 2 ইনটু এস, এস মানে হচ্ছে এল। তো আমাকে বলছে ভাই নরমাল কেজিতে কনভার্ট করো, তাহলে এটাকে লিখতে পারি কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে ওকে আশা করতেছি এটা বুঝতে পারছো। নিশাত মজুমদার 10 কেজি বলের একটা মালামাল 850 মিটার উঁচু একটি পাহাড়ে আহরণ করলেন, তার নিজের ভর হচ্ছে 55 কেজি, সেক্ষেত্রে কি কাজের পরিমাপ কত? ঠিক আছে আমরা জানি এখানে কি বলছে, আমরা জানি এখান থেকে লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। ঠিক আছে তো এখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা কত বলছে ভাই দেখো তো 850, তার মানে 850 ঠিক আছে 9.8। ঠিক আছে কত জন্য 10 কেজির জন্য একটা বের করবা। তারপরে W2 এর ভ্যালু বের করবা, W2 এর ভ্যালু হচ্ছে 55 কেজি, তাই তো আমার বলছে 10 কেজি মালামাল নিয়ে। ঠিক আছে তার মানে এখানে এই যে 10, তার মানে 10 এর সাথে W2 এর যে M2 এর এখানে যে M2 এর ভ্যালু পাবো সেটা কত 55, তাহলে 55, তার মানে টোটাল যে M এর ভ্যালু থাকবে সেটা হচ্ছে 55 যোগ 10, তার মানে এই দুইটার ভ্যালু অর্থাৎ কত 65, এটা এখানে বসাই দিবা। ঠিক আছে এখানে এম এর ভ্যালুটা এখানে বসাই দিবে, তাহলে এই 10টা কি হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে 65। তাহলে এটা লিখতে পারবো 65 ইন্টু 9.8 ইন্টু 850, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম প্রাইম জি এইচ। ঠিক আছে এটা তাহলে এটাই হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে আচ্ছা পরের স্লাইডটাতে চলে যাই। শক্তির মাত্রা কোনটা ভাই? শক্তি আর কাজ, শক্তি আর কাজ, শক্তি ও কাজ একই রাশি, শক্তি আর কাজ একই রাশি। তাহলে আমি কি লিখতে পারি শক্তির মাত্রা হচ্ছে কি যে W ইজ ইকুয়াল টু যেহেতু Fs, তাহলে M L T ইনভার্স 2, ঠিক আছে M A ইনটু কি হবে ভাই T। তাহলে আমি এটাকে লিখতে পারি যে M ইনটু কি L, ঠিক না? ওই যে যেহেতু আমার যে সরণটা আছে সরণ মানে তো দূরত্ব, তাহলে আমি এখানে কি লিখতে পারো M L স্কয়ার T ইনভার্স 2। ঠিক আছে শক্তি M L স্কয়ার T ইনভার্স 2, M L স্কয়ার T ইনভার্স 2। আশা করতেছি বুঝতে পারছো।
এটা লিখলাম। দেন আমরা পরের স্লাইডে চলে যাই। শক্তিকে 9 গুণ করার ক্ষেত্রে বেগ কত গুণ হবে? ভাই আমরা জানি শক্তি হাফ এম ভি স্কয়ার, তাহলে শক্তিকে আমি হচ্ছে যে ডাব্লিউ, এটাকে যদি আমি 9 গুণ করে দিই, বেগকে আমাকে কি করতে হবে? রুট করতে হবে না, যাতে ভি স্কয়ার আছে, তার মানে এটার ভ্যালুটাকে রুট করতে হবে। তাহলে রুট করলে কত গুণ হবে? 3 গুণ। আনসার হবে কয় গুণ? 3 গুণ। কারণ কি আমি জানি ই সমানুপাতিক কি রুট ওভার অফ ভি স্কয়ার, তাহলে রুট ওভার অফ ই কে ইজ ইকুয়াল টু ভি, ঠিক আছে, প্রপোর্শনাল টু ভি। সো এই সম্পর্ক থেকে আমরা কি করব? পরের স্টেপটা আগাবো। নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক? ভাই স্প্রিং ধ্রুবক জিনিসটা কি? আমরা জানি স্প্রিং ধ্রুবক হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু, ঠিক আছে, যে ফোর্সটা পাবা সেটাকে আমাকে কি করতে হবে? কে। কে মানে হচ্ছে আমার যে স্প্রিং এর কনস্ট্যান্ট, ঠিক আছে, অর্থাৎ আমি এই যে কে এর ভ্যালুটা পাবো তার সাথে আমার কি এক্স দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি যদি বলি স্প্রিং ধ্রুবক কে ইজ ইকুয়াল টু কি ভাই? এফ বাই এক্স, ঠিক না? তাহলে এই যে ফোর্স, ফোর্স মানে কি? ফোর্সের একক হচ্ছে নিউটন, আর এক্স, এক্স এর একক কি? এক্স এর একক হচ্ছে মিটার। তাহলে আমার স্প্রিং কনস্ট্যান্টটা থাকবে কে ইজ ইকুয়াল টু কি? এন বাই এম। তাহলে আমি কি লিখতে পারি? নিউটন মিটার ইনভার্স 1। তাহলে এটার আনসার হবে কি? নিউটন মিটার ইনভার্স 1। আশা করতেছি এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, তারপর এটা দেখো 10 কেজি একটা বস্তু, ঠিক আছে, এটা একটা শর্টকাট টেকনিক বলে দিই, যে এই জায়গায় 10 কেজি একটা বস্তু আছে, 10 মিটার পার সেকেন্ড আছে, তাহলে 10 ইন্টু কত? 10, ঠিক আছে, টোটাল হচ্ছে কত আমার ভাই? 100। এবং এই 100টাকে যদি আমি কি করি, যে টোটাল যেটা বলছে তা জুল, ঠিক আছে, জুল পার মিটার, ঠিক আছে, কিন্তু এখানে বলে দিছে ভাই কেজি, তাহলে এককটা ঠিক নেই, তাহলে এককটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 100 থেকে 1000 দ্বারা ভাগ করলে আমার অ্যান্সারটা চলে আসবে 0.1 মিটার। ডাইরেক্টলি করে দিবা শর্টকাট, ঠিক আছে। নিচের কোনটি অনবয়নযোগ্য শক্তি? ঠিক আছে, অনবয়নযোগ্য শক্তি, ঠিক আছে, জিওথার্মাল, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে খেয়াল করো। অনবয়নযোগ্য শক্তি যেটাকে আমরা কি করতে পারবো না, নবায়নযোগ্য করতে পারবো না, ঠিক আছে, অর্থাৎ যেটা শেষ হবে না। আচ্ছা, প্রকৃতিতে ইউরিয়ামের পরিমাণ কত? ঠিক আছে, এগুলো সবাই পারে, ঠিক আছে, এগুলো একবারে ইম্পর্টেন্ট, একবারে ইজি এমসিকিউ, এগুলো একটু দেখো কতবার আসছিল, ঠিক আছে, আমরা জানি প্রকৃতিতে 0.77% ইউরিয়াম থাকে, ঠিক আছে, একটু খেয়াল করো। আচ্ছা, পরবর্তীতে ক্ষমতার মাত্রা কত? ভাই ক্ষমতা মানে কি বলতো? ক্ষমতা মানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই টি না? অবশ্যই ভাই ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এম জি এইচ বাই টি। অবশ্যই ভাই। ভাই ডাব্লিউর মাত্রা কত বলছিলেন? ডাব্লিউ মানে হচ্ছে যে কি এফ ইন্টু এস, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভাই আপনি বলছিলেন কত? এফ ইন্টু এস। তাহলে আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে বলি সেক্ষেত্রে কি হবে দেখো, এফ ইন্টু এস যেহেতু, সেক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি কি এফ, ফোর্স, ফোর্সের মানে কত? নিউটন, নিউটন মানে কি এম ইন্টু এ, তাহলে এটাকে এম ইন্টু এ ইন্টু এস লিখতে পারি। তাহলে এস এর জন্য আমরা মাত্রা হিসাবে কি মিটার, মিটার মানে হচ্ছে এল দ্বারা প্রকাশ করি, আর এ বড় হাতের এম, এম এর জন্য, আর এ, এ মানে কি এল টি ইনভার্স 2, তাহলে এটা হয়ে যাবে এম এল স্কয়ার টি ইনভার্স 2। ভাই নিচে হচ্ছে যে এখানে টাইম আছে, টাইম মানে কি? টাইম মানে হচ্ছে যে বড় হাতের টি, তাহলে বড় হাতের টি এম এল স্কয়ার টি ইনভার্স 2, তাহলে এটা কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে বলো তো? সেটা হয়ে যাবে এম এল স্কয়ার টি ইনভার্স 2 ইন্টু টি ইনভার্স 1, ঠিক আছে, টি ইনভার্স 1, সেক্ষেত্রে হয়ে যাবে এম এল স্কয়ার টি ইনভার্স 3, এম এল স্কয়ার টি ইনভার্স 3। আছে কি এখানে অপশন? অবশ্যই আছে 3 নম্বর অপশনটা, ঠিক আছে। ওকে, নিচের কোনটি বল ও বেগের গুণফল? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এটা। আমাদের টাইমে নটরডেম কলেজে আসছিল, ঠিক আছে, এটা আমাদের টাইমে কোথায় আসছিল? নটরডেম কলেজে আসছিল, ঠিক আছে, এনডিসি তে আসছিল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, ভর্তি পরীক্ষাটা আসছিল। তোমাদের জন্য একটা সুখবর আছে, আমাদের কিন্তু অলরেডি নটরডেম সেন্ট জোসেফ হোলি ক্রসের ভর্তির কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। সো তোমরা যারা যারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে ইচ্ছুক, ঠিক আছে, আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বারে যোগাযোগ করে তোমরা চাইলে ভর্তি হতে পারবা। ওকে, তো দেখো এই কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করি। নটরডেমে আসা কোয়েশ্চেন, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এবং এটা সবাই ভুল করে, ঠিক আছে। কিছুক্ষণ আগে আমি আমার স্টুডেন্টকে পড়াচ্ছিলাম, ও কিন্তু আটকে গেছিল, সো এই জিনিসটা পারে নাই। সো একটু দেখো, তোমরা আশা করতেছি পারবা, ঠিক আছে, আমার ক্লাস করার পরে। দেখো আমাকে বলতেছে ভাই বল আর বেগের গুণফল, ঠিক আছে না? তো ভাই কাজ, কাজ মানে কি আপনি আমাকে একটু বলেন তো ভাই। কাজ মানে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। শক্তি, শক্তি মানে কি ভাই? শক্তি আর কাজটা একই কথা, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। ভাই ভরবেগ, ভরবেগ মানে কি? পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। বাকি থাকে ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তো এখান থেকে আসলে বোঝা যাচ্ছে না যে কোনটা হচ্ছে যে এফ ইন্টু বি হবে, যদিও আমি শুরুর দিকে
প্রথমে যখন আমি চ্যাপ্টারটা শুরুর আগে তোমাদের সূত্র আলোচনা করতেছিলাম তখন কিন্তু আমি জিনিসটা তোমাদেরকে বলে দিছি যে এটা কিভাবে আসে। তাও একটু আরেকবার রিক্যাপ করে দিই। দেখো আমি যদি তোমাদেরকে বলি যে আমি পি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ভাই, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি লিখতে পারি। ডাব্লিউ মানে কি এম জি এস বাই টি লিখতে পারেন ভাই। এটা সমান কি লেখা যায় ভাই, এফ এস ইন্টু টি লেখা যায় না ভাই? আপনি তো জানেন যে হচ্ছে যে কি, যে আমরা জানি এস ইজ ইকুয়াল টু কি ভিটি। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি, এস বাই টি ইজ ইকুয়াল টু ভি লেখা যায়। তার মানে এই যে টার্মসটা আছে এই টার্মসটাকে আমরা চাইলে কি এফ ইন্টু ভি লিখতে পারি। তার মানে দেখছো, তার মানে এই যে ক্ষমতাটা কি আমি এখানে ইউজ করতে পারি এফ ইন্টু ভি, অর্থাৎ কি ফোর্স ইন্টু কি ব্যাগ হিসাবে। খুব ইম্পর্টেন্ট টার্মস, একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এবার আমরা চলে যাব পদার্থের অবস্থা ও চাপ। ঠিক আছে, পদার্থের অবস্থা ও চাপ অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, পঞ্চম অধ্যায়। ঠিক আছে, এবং এই চ্যাপ্টারে অনেক স্টুডেন্টদের ভয় থাকে। ঠিক আছে, যদিও যারা আমাদের একাডেমিক কোর্সগুলো করতেছে, ঠিক আছে, তাদের জন্য এই চ্যাপ্টারটা একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা যারা ভবিষ্যতে আমাদের নটরডেম, সেন্ট জোসেফ, হোলি ক্রস এবং এইচএসসি ফাউন্ডেশন বেসে যখন ক্লাসগুলো করবো, আশা করতেছি ওইখানে ক্লাস করার পরে এই চ্যাপ্টার অথবা সামনের ইন্টারের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের ফিজিক্সে কোনো ধরনের দুশ্চিন্তা থাকবে না। চলো আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট টপিক পড়ে নিই। দেখো পদার্থের অবস্থা ও চাপের ক্ষেত্রে প্রথমে আমাকে জানতে হবে চাপ মানে কি ভাই, পি, ঠিক না? পি ইজ ইকুয়াল টু কি এফ বাই এ, অর্থাৎ তার একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বলটা সেটাকে আমরা কি বলি, চাপ বলি। চাপের একক কি মনে আছে? চাপের একক হচ্ছে ভাই প্যাসকেল। ভাই প্যাসকেল তো আমার মনে থাকে না, তাহলে এটা লেখো, তাহলে হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই কি এরিয়া, তার মানে কি নিউটন ডিভাইডেড বাই মিটার স্কয়ার, তার মানে কি এন ইনভার্স 2। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, তো এই জায়গায় আমরা হচ্ছে যে কি F1 ইজ ইকুয়াল টু বলছিলাম কি এইচ রো জি, ঠিক আছে, এইচ রো জি এ, ঠিক আছে, এই জিনিসটা আমরা ইউজ করছি। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল করে, চাপের এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট এবং বারবার আসে। সো এইগুলো একটু ভালো করে দেখলে আশা করতেছি এই চ্যাপ্টারে কোনো ধরনের প্রবলেম হবে না। নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতা 3 মিটার থেকে 9 মিটার করলে চাপ কত গুণ বাড়বে? ভাই আপনি কিছুক্ষণ আগে আমাকে বললেন যে এফ ইজ ইকুয়াল টু এ এইচ রো জি, ঠিক না? তো আমাকে বলছেন যে কি চাপের গভীরতাটা কয় মিটার বাড়বে। তাহলে ভাই আপনি এখানে বলেই দিছেন যে হচ্ছে যে এই যে দুইটা মিলে আমি কি বি ইউজ করতে পারি। তাহলে এফ সমানুপাতিক কি, এফ সমানুপাতিক হচ্ছে যে ভি। তো এখন কথা হচ্ছে ভাই আপনি যে বললেন এই যে এই দুইটা পার্টের মধ্যে আপনি ভি ইউজ করতে পারেন, তো এখন যে গভীরতা বলছে, গভীরতার সাথে তো ভাই আমার একটা ক্ষেত্রফলের সম্পর্ক আছে, ঠিক না? গভীরতার সাথে আমার কি আছে, ক্ষেত্রফলের সম্পর্ক আছে। কারণ ক্ষেত্রফল মানে কি এ স্কয়ার না, এ মানে কি এম স্কয়ার না। তার মানে আমাকে বলছে কত মিটার, ঠিক আছে, কত মিটার গভীরতা হবে। তার মানে 9 স্কয়ার, ঠিক আছে, অর্থাৎ 3 স্কয়ার যদি হয় সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে বলো তো, 9 হয়ে যাবে। তার মানে এটার অ্যান্সার কি হবে, 9 যদি বিলাইতে হয় সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে 3। সো এটা একটু খেয়াল রাখো, খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর অ্যান্সার। জুতার প্রায় একটা মহিলার বল 50 কেজি, তার জুতার তলার ক্ষেত্রফল যদি 200 সেন্টিমিটার হয় তাহলে চাপ কত? আমরা জানি পি ইজ ইকুয়াল টু কি, পি ইজ ইকুয়াল টু হচ্ছে যে এফ বাই এ। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 200 ডিভাইডেড বাই কত, 200 সেন্টিমিটার স্কয়ার। তার মানে 200 সেন্টিমিটার স্কয়ার, ঠিক না? 200 সেন্টিমিটার, 200 ডিভাইড বাই 100, ঠিক আছে, এটাকে মিটারে নিয়ে যাবা। আর ফোর্সের ভ্যালু কত, এম ইন্টু এ, তার মানে এটা কত হবে 50 ইন্টু 9.8, ঠিক আছে। সো এটা করবা, এটা করলে তোমার আনসারটা পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, পরের স্লাইডে আমরা চলে যাই। ঘনত্বের একক কোনটি? ঘনত্ব মানে কি বলতো? ঘনত্ব মানে হচ্ছে রো। স্যার রো ইজ ইকুয়াল টু কি বলছিলেন? রো ইজ ইকুয়াল টু এম বাই কি ভি, ঠিক আছে। তাহলে ঘনত্বের একক আমরা জানি ঘনত্ব কি, কোনো কিছুর ঘনত্ব সমান সমান কি তার মিটার কিউব না? তার মানে মিটার কিউব মানে কি বলতো, তার হচ্ছে যে কি এই যে ঘনত্ব, তার গভীরতাটা কি হবে, তার মিটার কিউব, আর ভরটা কি হবে কেজি। তাহলে ঘনত্বের একক হবে কি কেজি পার মিটার কিউব। আচ্ছা, এবারে এই ম্যাটটা তো একটু দেখো যে 0.1 মিটার লম্বা একটি পরিপূর্ণ সিলিন্ডারকে একটা পাত্রের তলায় পরিণত করার জন্য, ঠিক আছে, তলায় কি পরিমাণ চাপ অনুভব? আমরা নর্মালি জানি যে কোনো কিছুর তলায় যখন হবে তখন সেটা হচ্ছে কি আমার যে টোটাল যে চাপটা থাকবে, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে 0.1 মিটার লম্বা, এই সূত্রটা আমরা ইউজ করবো, এটা দিয়ে ইউজ করবো এফ বাই এ দিয়ে, ঠিক আছে, এখান থেকে বের করে ফেলবা, ঠিক আছে, এটা তোমাদের টাস্ক থাকবে। আচ্ছা, পরবর্তী ম্যাথে চলে যাও। তলে নিমজ্জিত বস্তু ওজন হারায় নিচের কোনটির জন্য? ঠিক আছে, একটা তলে নিমজ্জিত যে বস্তুটা আছে সেই বস্তুটা কেন ওজন হারাবে? ধরো তলে নিমজ্জিত বস্তুর ক্ষেত্রে আমরা তিনটা শর্ত দেখছি। একটা হচ্ছে W1 যদি W2 এর সমান হয়, W1 যদি বড় হয় W2 থেকে, W1 যদি বড় হয় W2 থেকে। ধরো W1টা হচ্ছে আমার নর্মাল যে বস্তুটা আছে, নর্মাল
নর্মাল বস্তুটা, ঠিক না? তো নর্মাল বস্তুটা যদি সমান হয় তাহলে কি করবো, ভাসমান অবস্থা থাকবে। যদি নর্মাল বস্তুটার ভর বেশি হয় পানির থেকে, ঠিক আছে, এটা হচ্ছে পানির প্লবতা, ধরো পানির ওজন, ঠিক আছে, পানির থেকে যদি এটা হয় সেটা কি হয়ে যাবে, পানিতে ডুবে যাবে, ঠিক আছে, পানিতে ডুববে। আর যদি পানির ওজন বেশি হয়, ঠিক আছে, বস্তুর ওজন যদি হালকা হয়, তাহলে হালকা হলে কি হবে, হালকা হলে ভাসমান থাকবে, ঠিক আছে। তাহলে কি হবে, তার ঊর্ধ্বমুখী বল বা প্রবলতা যেটা আছে প্লবতার কারণে, ঠিক আছে, তার ঊর্ধ্বমুখী বল বা প্লবতার কারণে। ওকে, তারপরটা একটু খেয়াল করো, 5 কেজি বলের একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করা হলো, বস্তুটির আয়তন বলে দিছে 500 সেন্টিমিটার কিউব এবং তার ঘনত্ব বলে দিছে 1000, ঠিক আছে, 1000, ঠিক আছে, 1000 কি, 1000 কিলোমিটার পার, ঠিক আছে, কিলোমিটার কেজি পার মিটার কিউব। বস্তুটির প্রকৃত ওজন কত, আমরা জানি প্রকৃত ওজন কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ, ঠিক আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এমজি, তাহলে এমজি, ঠিক না, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ বাই এমজি, তাহলে এম ভর বলে দিছে 5 কেজি, তাহলে আর, ঠিক আছে, জি এর ভ্যালু হচ্ছে 9.8, ঠিক আছে, তাহলে 5 এর সাথে 9.8 যদি গুণ করে তাহলে কত, কত হবে, যে 49 নিউটন। ভালো করে খেয়াল করে, এই জিনিসগুলো কিন্তু লাগবে না, এগুলো হচ্ছে হুদাই জাস্ট তোমাদের কনফিউজ করার জন্য দিছে, ঠিক আছে, একটু খেয়াল রাখো। বজ্রপাত হলে যে বিজলির আলো দেখা যায় সেটি পদার্থের কোন অবস্থা, সেটা হচ্ছে পদার্থের প্লাজমা অবস্থা, ঠিক আছে, বজ্রপাত হলে যেটা দেখা যায় সেটা হচ্ছে পদার্থের প্লাজমা অবস্থা। ওকে, বস্তুর উপরে তাপের অভাব, বস্তুর উপরে আমরা জানি অনেক ধরনের তাপ থাকে, ঠিক আছে, তো তাপের উপরে বিভিন্ন ধরনের কঠিন বস্তুর উপরে একটা ঘর্ষণ গুণাঙ্ক ক্রিয়েট করে, ঠিক আছে, আয়তনের একটা গুণাঙ্ক আছে, তারপরে হচ্ছে যে আমাদের কি, যে হচ্ছে যে কঠিন, তরল, বায়বীয়, তিনটা পদার্থের জন্য তিনটা, ঠিক আছে, গুণাঙ্ক আছে। তো আমরা জানি বস্তুর উপরে আমাদের তিনটা বস্তু, ঠিক আছে, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে কি বায়বীয়, ঠিক আছে। সো এই তিনটা বস্তুর যে পার্ট গুলো আছে সেগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের গুণাঙ্ক সহ দেখতে পারি। সো এগুলোর উপরে ডিপেন্ড করে আসলে মূলত আমাদের এই চ্যাপ্টারটা ক্রিয়েট করা, ঠিক আছে। তার মধ্যে এমসিকিউ গুলো দেখো, 1 জুল তাপ সমান কত ক্যালোরি, আমরা জানি 1 জুল তাপ সমান 0.42, ঠিক আছে, 0.42, ঠিক আছে, 4.2 থেকে আমরা মনে রাখবো 0.42 কিলো ক্যালোরি, ঠিক আছে, 0.42 কিলো ক্যালোরি, একটু খেয়াল রাখো। তারপর একটা চলে আসো, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো কত, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ভালো করে খেয়াল করে, এটা আবার ভুল দেখায়ও না, এটা হবে কত, 98, 36 দশমিক, ঠিক আছে, 89 ডিগ্রি সেন্টিগ্রেড। মানবদেহের যে আমার সাধারণ তাপমাত্রা সেটা হচ্ছে 36.89 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান, কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল সমান, ঠাড়া মুখস্থ, ঠিক আছে, এটা টিএম, ঠিক আছে, এটা সবাই আমরা পারি। সেটা কোন তাপমাত্রা বলো, -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঠিক আছে, -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। দুইটা তাপমাত্রার পার্থক্য যদি 1 ডিগ্রি হয় কোনটির সমান হবে, দেখো আমি বললাম যে হচ্ছে যে ভাই একটা তাপমাত্রা হচ্ছে, আমি বললাম, আচ্ছা, তো আমি বললাম যে হচ্ছে যে স্যার একটা তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে যে 1 ডিগ্রি, তো একটা অথবা একটা হচ্ছে যে 1 ডিগ্রি আর একটা হচ্ছে যে 2 ডিগ্রি, তো 2 - 1 টোটাল হচ্ছে 1 ডিগ্রি, তাহলে 2 এর জন্য যদি আমি 273 যোগ 2 অর্থাৎ কত 275 ধরি, আর 1 এর জন্য যদি হয় 273 যোগ 1 274 হয়, তাহলে 275 বিয়োগ 274 ইজ ইকুয়াল টু 1 কেলভিন, ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত হবে, 1 কেলভিন হবে, ঠিক আছে। সো এটা খুব ইম্পর্টেন্ট। নিচের কোন সম্পর্কটি সঠিক, কোন সম্পর্কটি সঠিক, খুব ইম্পর্টেন্ট, আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু কি ভাই, গামা। তো মনে রাখবা 2 2 2 এর সাথে 3 গুণ করলে কত হয়, 6 হয়ে যায়, ঠিক আছে। তাহলে 6 আলফা সমান সমান 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা, খুব ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, এটা একটু ভালো করে দেখো। তরল পদার্থের প্রসারণ বলতে কোন ধরনের প্রসারণকে বোঝায়, তরল পদার্থের প্রসারণ, ভাই আমার একটা পানির পাত্র আছে, ঠিক না, তো পানির পাত্রের মধ্যে হচ্ছে যে আমার কি আছে, ওয়াটার আছে, ঠিক আছে, এখানে H2O আছে। তো এই যে তরল পদার্থের যদি আমি প্রসারিত করি, এটাকে যদি আমি প্রসারিত করি, তাহলে সেক্ষেত্রে তার কি আয়তন বা ভলিউমের কি হবে, ভলিউম বা আয়তনের প্রসারণ হবে না, আয়তন বাড়বে বা কমবে। তরল পদার্থের প্রসারণ মানে হচ্ছে কি, তার আয়তনের প্রসারণ। সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর ভ্যালু কত, সার্বজনীন গ্যাস ধ্রুবককে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে, এটার ভ্যালু 8.314
ঠিক আছে, জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে, 8.314 জুল পার কেলভিন পার মোল। ওকে, পরবর্তী স্লাইডে দেখো আপেক্ষিক তাপের একক কোনটি? ভাই আপেক্ষিক তাপের একক, আপেক্ষিক তাপ মানে কি? ms ডেল থিটা, ms ডিভাইডেড বাই থিটা, তার মানে থিটা মানে হচ্ছে কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে। আচ্ছা, সুপ্ত তাপ কিসের পরিবর্তন করে? ভাই সুপ্ত তাপ মানে কি? তাপটা কি সুপ্ত, নাই, তাপটা নাই, ঠিক আছে। তাহলে তাপমাত্রা কি করবে বলতো? গলনাঙ্কের স্ফুটনাঙ্কের, ঠিক আছে, তার হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে, তার সুপ্ত তাপ হচ্ছে একটা তাপমাত্রা, মানে তাপমাত্রাটা কি করে ফেলবে? পরিবর্তন ঘটায় ফেলবে, ঠিক আছে। কিসের পরিবর্তন ঘটাবে? তাপমাত্রা পরিবর্তন ঘটাবে। আপেক্ষিক তাপের একক বলাইলাম এটা। গলনাঙ্কের আপেক্ষিক সুপ্ত তাপের একক কোনটি? ভাই সুপ্ত তাপ মানে কি? তাপমাত্রা নাই, তার মানে এখানে তাপমাত্রা কোনটাতে নাই? ভাই প্রথমটাতে নাই, ঠিক আছে। এখানে কেলভিন আছে, এটাতেও কেলভিন আছে, এটাতেও কেলভিন আছে, তার মানে এটার আনসার হবে কত? 1 নাম্বারটা। নিচের কোনটি চাপ মারলে গলনাঙ্ক কমে? চাপ বাড়তেছি, গলনাঙ্ক কমতেছে, মানে আমি চাপ দিচ্ছি, ঠিক আছে, এটা গলতেছে তাড়াতাড়ি, তা অতিরিক্ত পরিমাণে কি গলে তরল হয়ে যাচ্ছে। তার মানে বরফ, তুমি যদি একটা বরফের খণ্ড নাও, ঠিক আছে, তুমি যদি একটা আইস নাও, এই জায়গায় আইসকে তুমি যদি প্রেসার ফোর্স দাও, ঠিক আছে, ফোর্স হলে কি তার চাপটা কি হবে? বাড়বে। যেটা আমরা জানি কি পি ইজ ইকুয়াল টু কি এফ বাই এ, ঠিক না? তাহলে তার ফোর্স বাড়বে চাপ দিলে, ঠিক আছে, কিন্তু তার কি ক্ষেত্রফলটা কমবে, ঠিক না? তাহলে আমি অতিরিক্ত চাপ দিলে বরফটা কি হয়ে যাবে? তার স্ফুটনাঙ্কটা কি হয়ে যাবে বলতো? তার স্ফুটনাঙ্কটা বেড়ে যাবে, গলনাঙ্কটা কমে যাবে, তার মানে এটার আনসার হবে কি? বরফ। ওকে, এবার আমরা চলে যাব তরঙ্গ ও শব্দ। তরঙ্গ ও শব্দ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তরঙ্গ ও শব্দ থেকে মোটামুটি প্রত্যেক পরীক্ষায় বোর্ডের কোশ্চেন গুলো আসে, ঠিক আছে, এবং বোর্ড থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাই তরঙ্গ মানে বি ইজ ইকুয়াল টু কি এফ ল্যামডা, এই সূত্রটা আমরা সবাই জানি। ভাই এফ ইজ ইকুয়াল টু কি 1/t, ঠিক আছে, একটু খেয়াল রাখো, এই দুইটা সূত্র একটু পারলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, চিত্রের কোন কণাগুলো একই দশা সম্পূর্ণ? ভাই নিচের কোন কণাটা হচ্ছে একই দশা সম্পূর্ণ? একই দশা সম্পূর্ণ একটু খেয়াল করো তো। এই কণাটাকে যদি আমি এ পয়েন্ট ধরি, এটাকে যদি আমি সি পয়েন্ট ধরি, এটাকে যদি আমি ই পয়েন্ট ধরি, এটাকে যদি আমি জি পয়েন্ট ধরি, এটাকে যদি আই পয়েন্ট ধরি, দেখো তো সবগুলোর পয়েন্ট কি সেম না? এই সবগুলোর পয়েন্ট কি সেম না? সেম কি না? সবগুলোর পয়েন্ট হচ্ছে আমার কি সেম। তাহলে এটাকে আমি কি বলবো? এ ই আই, ঠিক আছে, এ ই আই, এ ই আর একটা হচ্ছে আই, ঠিক আছে, সবগুলোর পয়েন্ট কি আমার সেম। ওকে, আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গের কম্পাঙ্কের দিকের সাথে কিভাবে অগ্রসর হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে দৈর্ঘ্য বরাবর যাবে, তার মানে দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি হবে? এই যে দৈর্ঘ্য বরাবর অ্যাপ্রোচ করবে, তার মানে এইভাবে কি সমান্তরাল ওয়েতে যাচ্ছে না? দেখো তো, ঠিক না? সমান্তরাল। আর অনুপ্রস্থ মানে কি? ঠিক আছে, অনুদৈর্ঘ্য। আর অনুপ্রস্থ মানে কি ভাই? আমার হচ্ছে যে এই পয়েন্ট থেকে স্টার্ট হয়ে এইভাবে করে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি অনুপ্রস্থ, ঠিক আছে, অনুপ্রস্থ। তার মানে অনুদৈর্ঘ্য পাইলাম, অনুপ্রস্থ পাইলাম, তার মানে এটা কি হবে? সমান্তরাল ওয়েতে কি হবে? অ্যাপ্রোচ করবে, ঠিক আছে। কতবার আসছে দেখো বোর্ড কোশ্চেনে। তরঙ্গটির পর্যায়কাল, ঠিক আছে, এই তরঙ্গটার পর্যায়কাল কত বের করতে বলছে? দেখো আমার এফ এর ভ্যালু বলে দিছে, এফ এর ভ্যালু বলে দিছে এফ, তাহলে এফ ইজ ইকুয়াল টু কি 1/t, ঠিক আছে। তাহলে টি এর যে ভ্যালুটা আছে সেটা যদি এখানে চলে যায়, তার মানে টি ইজ ইকুয়াল টু 1/1000, ঠিক আছে, 1000 হার্টজ। তাহলে এটার যে ভ্যালুটা আছে সেটাই হবে আমার আনসার। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য কত সেন্টিমিটার? ঠিক আছে, এটা একটু এটা খেয়াল করে আমরা একটু দেখো। আর তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি এখান থেকে শুরু হয়ে এই পয়েন্ট থেকে শুরু হয়ে এখানে একটা পয়েন্ট আসছে, ঠিক কি না? আবার এখান থেকে শুরু হয়ে এই জায়গা থেকে এখানে একটা পয়েন্ট আসছে, তার মানে কি দুইটা পয়েন্ট পেলাম। বা এই জায়গা থেকে শুরু করে এখানে যে এটা পুরোটার দৈর্ঘ্য পেলাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? এটা মিলে একটা তরঙ্গ ক্রিয়েট হয়েছে, আর এটা কি আরেকটা তরঙ্গের কি আরেকটা পার্ট, ঠিক আছে। সো ভাই আমি এটা বুঝার জন্য কিভাবে মনে রাখতে পারবো একটু খেয়াল করো। এটা পুরাটার ভ্যালু যদি আমি হিসাব করি, তাহলে এখান থেকে একটা পয়েন্ট পাইলাম, এটার পুরাটা ভ্যালু যদি হিসাব করি, তাহলে এখান থেকে আরেকটা পয়েন্ট পাইলাম, ঠিক না? আর এখানে যে অর্ধেক পাইলাম, এটা তার মানে আমাকে একটা সেগমেন্ট, দুইটা সেগমেন্ট, তিনটা সেগমেন্টের অর্ধেক। তার মানে আমি যদি এটাকে 2 করে দিই, 2 4 6, 4 4 4 8, 8 4 12 হওয়ার কথা, ঠিক আছে, 12 অর্ধেক হয়ে গেছে। তার মানে এটার ভ্যালু কত হবে বলো তো? এই যে টোটাল যে 10 সেন্টিমিটার আছে সেটা থাকবে না, ঠিক আছে, তার থেকে আরো অর্ধেক কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে 10 থেকে একটু কম যেটা আছে সেটা হচ্ছে 5, ঠিক আছে, একটু খেয়াল রাখো। বাদুর কত কম্পাঙ্কে শব্দ তৈরি করে? এটা একটু খেয়াল রেখো। বাদুর হচ্ছে 100 কিলো ওয়াটস থেকে 200 কিলো ওয়াটসের, ঠিক আছে, শব্দ তৈরি করতে পারে।
শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য 200 সেন্টিমিটার হলে পর্যায়কাল কত? ঠিক আছে, আচ্ছা ভাই পর্যায়কাল তাহলে মানে আমাকে বলছে যে টি এর ভ্যালুটা কত? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কি এফ অফ ল্যামডা, তো এফ ইজ ইকুয়াল টু 1/t ইনটু ল্যামডা। তাহলে 1/t মানে কি ভাই? 1/t মানে হচ্ছে যে আমার পর্যায়কালের ভ্যালু বের করতে বলছে, ঠিক না? তাহলে এই জায়গায় কি ভি চলে যাবে, ল্যামডা হয়ে যাবে, টিটা যদি এদিকে চলে আসে, ঠিক আছে? তাহলে আমি এখানে কি টিটাকে এদিকে লিখে দিতে পারি। তাহলে ভি এর ভ্যালু কত? 340। ভাই ভেলোসিটির ভ্যালু কি তুমি জানো? হ্যাঁ, ভেলোসিটির ভ্যালু আমাকে কত বলে দিছে দেখো। ভেলোসিটির ভ্যালু আমাকে বলে দিছে কত? 340। তাহলে আমি এটার ভ্যালু বসাই, তার মানে 340। আর তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু বলে দিছে 250, তার মানে 250 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান 100 কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এটাকে কত দ্বারা ভাগ করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যদি এটাকে ভাগ করে ফেলো তাহলে তুমি কি কিসের ভ্যালু পেয়ে যাবে বলো তো? তুমি পেয়ে যাবা যে তোমার কাঙ্ক্ষিত যে টি এর ভ্যালুটা আছে সেটা। সো এটা ক্যালকুলেটর একটু করে নিবা নিজ দায়িত্বে। কম্পাঙ্কের মাত্রা কত ভাই? কম্পাঙ্ক মানে কি? আমরা জানি কম্পাঙ্ক ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি 1/t, তার মানে টি ইনভার্স। ঠিক আছে, কম্পাঙ্কের মাত্রা হচ্ছে কি টি ইনভার্স। ঠিক আছে, ওকে। একটি শব্দের কম্পাঙ্ক 1700 হার্টজ হলে পর্যায়কাল কত? আমরা জানি পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1 ডিভাইডেড বাই কত? 1700। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার কি আনসার। ওকে, সো এটা একটু ক্যালকুলেটরে করে নিবা। কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জায়গায়? যে তরঙ্গটা আমাদের কানে শ্রবণের অনুভূতি জায়গায় সেটাকে আমরা কি বলি? যান্ত্রিক তরঙ্গ। কি তরঙ্গ ভাই? যান্ত্রিক তরঙ্গ। অর্থাৎ যান্ত্রিক তরঙ্গটা কি এক ধরনের শব্দ তরঙ্গের মতো কাজ করে। কিন্তু বাদল চলাচলের সময় কি ইউজ করে? বাদল চলাচলের সময় বা উপরিপাতন, বা এটাকে আমরা বলি সুপার পজিশন। কি? সুপার পজিশন ফর্মুলা। সুপারপজিশন ফর্মুলাটা কি করে? ইউজ করে। ঠিক আছে, তার মানে বাদুর তার চলাচলের সময় সুপারপজিশন ফর্মুলাটা ইউজ করে। ভাই সুপারপজিশন ফর্মুলাটা কি? এই যে আমি দুইটা তরঙ্গ নিলাম, ঠিক আছে, এই তরঙ্গর এই পয়েন্টটাকে আমি ধরলাম y1, এটাকে আমি ধরলাম y2। তার মানে এটা যদি আমার a হয়, এটা যদি আমার b হয়, তার মানে আমি যদি বলি যে a প্লাস b ইজ ইকুয়াল টু কি, তার মানে y1 প্লাস y2। ঠিক কি না? অবশ্যই ঠিক। তার মানে এই দুটাকে আমি যদি যোগ করি তাহলে আমি কি পেয়ে যাব দেখো তো? তার মানে y প্রাইম পেয়ে যাব, তার মানে এই যে টোটাল এই ভ্যালুটা পেয়ে যাব। অর্থাৎ কি y এখানে কি আছে? y1 আছে প্লাস y2 আছে। ওকে, তো ভাই এখন উপরিপাতন জিনিসটা কি হবে? উপরিপাতন জিনিসটা হচ্ছে যে আমার একটা বাদুর যখন একটা সামনের, ঠিক আছে, একটা সামনের জিনিস যখন সামনের কোনো কিছুকে চিন্তা করে, সেই ক্ষেত্রে হচ্ছে বাদুরটা দুইটা জিনিসকে অ্যাড করে কি করে? ক্যালকুলেশন করে। সো এই ক্ষেত্রে ও সামনে যখন বাধা পায়, বাধা পেয়ে যখন ওর কাছে উপরিপাতিত হয়ে আসে, তখন সে সামনের বাধার কারণে তার মুভমেন্টটা চেঞ্জ করে। এটাকে আমরা বলি কি? উপরিপাতন ফর্মুলা। শব্দানুবাদের স্থায়িত্বকাল কত? একটা শব্দ কতক্ষণ পর্যন্ত আমাদের থাকে? 0.1 সেকেন্ড যাবত। ঠিক আছে, 0.1 সেকেন্ড যাবত বা 1/10 সেকেন্ড পর্যন্ত কি থাকে? স্থায়িত্ব থাকে। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ কত? ঠিক আছে, এটা একটু খেয়াল করে, 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, খেয়াল করে। শব্দের তীব্রতার একক কি? শব্দের তীব্রতার একক খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালকে পরীক্ষাটা আসবে। ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, আসবেই, লিখেই দিলাম, আসবেই। ঠিক আছে, আসবেই। আচ্ছা, কিছু কিছু ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিছু কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টিপস একটু মনে রাখার জন্য। মাধ্যম এবং বেগ, ঠিক আছে, একটা মাধ্যম আর একটা বেগ যখন থাকবে, দেখো হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের আমরা কি ইউজ করবো? হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে তার ভেলোসিটি ইউজ করব কত? আমরা ইউজ করবো 1284 মিটার পার সেকেন্ড। পারদের ক্ষেত্রে আমরা কত ইউজ করবো ভাই? 1450 মিটার পার সেকেন্ড। ভাই পানির ক্ষেত্রে কত ইউজ করবেন? 1493 মিটার পার সেকেন্ড। ভাই হীরার ক্ষেত্রে কত ইউজ করবেন? 12,000 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, একটু খেয়াল রাখো, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসার মতো। ঠিক আছে, এমসিকিউতে আসবে। ওকে,
এবার আমরা চলে যাব আলোর প্রতিফলন, ঠিক আছে, অষ্টম অধ্যায়, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ফর সিকিউ প্লাস এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউ সিকিউর জন্য 3 স্টার ইম্পর্টেন্ট, 3 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে এটা সলভ করতে হবে। আলোর প্রতিফলন, ঠিক আছে, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, ঠিক আছে, একটু ভালো করে সলভ করো। দৃশ্যমান আলো সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য থেকেও ছোট তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি বলি? আলট্রাভায়োলেট রশ্মি বা ইউভি, ঠিক আছে, আলট্রাভায়োলেট রশ্মি বলে, ঠিক আছে, আশা করতেছি এটা পারবা। তারপর একটা বলতে দৃশ্যমান আলোর তরঙ্গ সীমা কত? 500 থেকে কত ন্যানোমিটার? 700 ন্যানোমিটার, ঠিক আছে, আমরা জানি এটা, যদি সবাই এটা মুখস্থ করে। কাছে কি পরিমাণে আলো প্রতিসরিত হয়? কাছে হচ্ছে 96% আলো, ঠিক আছে, প্রতিসরিত হয়, এই আলো প্রতিসরিত হয়ে চলে যায় আরেকটা জায়গায়, ঠিক আছে। তারপর একটা দেখো তো, তারপর একটা কি বলতেছে, কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের যে ক্রমটা আছে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের যে ক্রমটা আছে সেটা হচ্ছে বেনি আ সহ কলা, বেনি আসহ কলা, অর্থাৎ বেগুনি, নিতে হচ্ছে নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, ঠিক আছে। তাহলে বেনি আসহ কলা, তার মানে আমি যদি বলি এই যে প্রথম পার্টের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এটার যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাইলে লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে না ভাই? লালের কি বেশি হবে? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে, স্বাভাবিক। তার মানে আমার যেহেতু এটা কম, তাহলে এটার কি হবে? বেশি হবে। তাহলে ভাই এটার যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার মানে কি কম্পাঙ্ক সবচেয়ে বেশি না? কম্পাঙ্ক কি হবে? সবচেয়ে বেশি হবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখো, ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। মাইক্রোওয়েভ আলোক তরঙ্গ দৈর্ঘ্য কত? মাইক্রোওয়েভের ক্ষেত্রে আলোক তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻6 মিটার, ঠিক আছে, মাইক্রোওয়েভের ক্ষেত্রে আলোক তরঙ্গ দৈর্ঘ্য কত? 10⁻⁻6 মিটার। নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যটি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বড়? ঠিক আছে, কোন তরঙ্গ দৈর্ঘ্যটি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বড়? ঠিক আছে, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বলতো? সেটা হচ্ছে কি রেডিও ওয়েভ, ঠিক আছে, রেডিও ওয়েভের যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে সেটা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে বড় থাকে। এক টুকরো সাধারণ গাছে প্রতিফলন হয়, ঠিক আছে, আমরা জানি 4 থেকে 5% অথবা 5 থেকে 6%, 5 থেকে 6% বেশি অ্যাকুরেট। আচ্ছা, সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব হয়? সমতল দর্পণ, ঠিক আছে, সমতল দর্পণে অবাস্তব, ঠিক আছে, এবং সোজা, ঠিক আছে, অবাস্তব এবং সোজা। সাধারণত আয়নায় প্রতিবিম্ব ডান থেকে বামে সরানোর জন্য আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল লাগবে? 90 ডিগ্রি। দেখো একটা আয়নাতে তুমি হচ্ছে যে একটা প্রতিবিম্ব নিচ্ছ, ঠিক আছে, তার মানে তার এই যে এই বাহুটা, ঠিক আছে, মাথা এবং 15 ডিগ্রি কত? 90 ডিগ্রি। তার মানে এটা চেঞ্জ করার জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই 90 ডিগ্রি শিফটমেন্ট চেঞ্জ করতে হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি অবাস্তব এবং কি হবে? দেখো তো, উত্তল দর্পণের ক্ষেত্রে অবশ্যই অবাস্তব হবে, ঠিক আছে, এবং উল্টা, ঠিক আছে, অবাস্তব এবং উল্টা। অবতল আয়নার লক্ষ্যবস্তুকে কোথায় রাখলে, ঠিক আছে, বিবর্ধনের মান 1 হবে? মেরু এবং ফোকাসের মাঝখানে, ঠিক আছে, মেরু এবং ফোকাসের কোথায়? মাঝখানে, ঠিক আছে। আচ্ছা, পরের স্লাইডে আমরা চলে যাই যে আলোর প্রতিসরণ, ঠিক আছে, আলোর প্রতিফলন তো শেষ হলো, প্রতিসরণ, ঠিক আছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পি যদি শূন্য মাধ্যম হয় তখন এ আর বি এর পরিমাণ 2.6 হলে আমি কি লিখতে পারি বলতো? সেক্ষেত্রে হচ্ছে কিউটা কি হবে? হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে। আচ্ছা, পানিতে আলোর বেগ কত ভাই? পানিতে আলোর বেগ এটা সবাই মুখস্থ পারি, কত বলতো? 2.26 ইন্টু 10⁸8, ঠিক আছে, পানিতে আলোর বেগ, ঠিক আছে, 1.24 ইন্টু 10⁻1.24 মিটার পার সেকেন্ড। এ এ নিটার ভি এর ভ্যালু কত ভাই? এ নিটার ভি এর ভ্যালু একটু খেয়াল করো যে এটার ভ্যালু কত স্যার? 60 ডিগ্রি, ঠিক না?
তাহলে এটা টোটাল ভ্যালু কত 90 ডিগ্রি, ঠিক আছে, এবং এটার যে ভ্যালুটা গেছে সেটা কত 30 ডিগ্রি, আর বাকিটা হচ্ছে কত 60 ডিগ্রি। তার মানে আমি লিখতে পারি সাইন ইনসিডেন্স কোণ, রিফ্লেকশন কোণ, তার মানে ইনসিডেন্স কোণটা কত ডিগ্রি করে আসতেছিল আমার জন্য, এখানে আসতেছিল কত সাইন 60 ডিগ্রিতে ইনসিডেন্স হচ্ছিল এবং যাচ্ছিল কত সাইন 30 ডিগ্রিতে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1.78 টেন্স টু 2, ঠিক আছে। এ মাধ্যম আর বি মাধ্যমের ক্ষেত্রে যদি সাপেক্ষ হয়, ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাবে যে এ নিটা বি অর্থাৎ সাইন ভি বাই সাইন এ, এটার ভ্যালু অবশ্যই কি হবে 1 এর থেকে ছোট হবে, ঠিক আছে, 1 থেকে ছোট হবে। এবং এটার যদি উল্টাই দিই, ঠিক আছে, সেক্ষেত্রে মাইনাস হলে 1 থেকে অবশ্যই বড় হবে। তার মানে এটার আনসার কত হবে 1 আর 3, ঠিক আছে। সংকট বা কান্তিক কোণের ক্ষেত্রে, সংকট বা কান্তিক কোণের ক্ষেত্রে অভিলম্ব এবং প্রতিসরণ কোণের মধ্যবর্তী কোণ, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের ভ্যালুটা কত হয় 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তার মানে এদিক থেকে গেল এদিকে গেল, সেই ক্ষেত্রে তাদের ভ্যালুটা কত হবে 90 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ 90 ডিগ্রি সেগমেন্টে কি থাকবে সেম থাকবে। নিচের কোণটিতে আলো পড়লে বর্ণালীতে পরিণত, তার আগে একটা পার্ট ছিল অপটিক্যাল ফাইবারের ভিতরের অংশকে কি বলে, অপটিক্যাল ফাইবারের ভিতর, ভাই মনে রাখবা ভি ত র র আছে, তার মানে এটার আনসার হবে কত কোর। নিচের কোণটিতে আলো পড়লে বর্ণালীতে পরিণত হয়, কোনটাতে আলো পড়লে বর্ণালীতে পরিণত হয় সেটা হচ্ছে প্রিজম। কি প্রিজম, একটা প্রিজমের মধ্যে তুমি যখন আলো ফেলবা, একটা প্রিজমের মধ্যে ভাই আমি হচ্ছে যে দিক থেকে আলো ফেলবো, তাহলে এটা হচ্ছে যে আমার কি ইনসিডেন্স কোণ। তো ইনসিডেন্স কোণ থেকে তুমি আলো ফেললে আলোটা কি হয়ে যাবে ঠিক আছে রিফ্লেক্সিভ অ্যাঙ্গেলে চলে যাবে। তার মানে এই যে এই একটা নির্দিষ্ট পরিমাণে এটা চেঞ্জ হবে, এবং এটা হচ্ছে যে আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে, তার আপতন কোণের প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়াল টু টোটাল যে সাইনের কোণটা আছে সাইন যে বিচ্যুতি অর্থাৎ প্রিজমের যে কোণটা আছে সেটাকে অর্ধেক করে দিবা, এটা হচ্ছে প্রিজমের কোণ, ঠিক আছে, একটু জেনে রাখো। আর আরেকটা হচ্ছে যে মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন প্লাস এ ডিভাইড বাই 2, ঠিক আছে, একটু খেয়াল রাখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, ঠিক আছে। তো একটু দেখায় রাখলাম যেহেতু প্রিজম পড়াচ্ছি। অপটিক্যাল কোনটিতে আলোক, এটা তো বললাম। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে প্রথমে কোনটা রূপান্তর করে, অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে আগে বৈদ্যুত শক্তি আসে, তারপরে সেটা আলোক শক্তিতে কি হয় কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। লেন্সের ক্ষমতার মাধ্যমে মাত্রা নিচের কোনটি, স্যার আমরা জানি লেন্সের ক্ষমতা হচ্ছে পি ইজ ইকুয়াল টু 1/f, ঠিক আছে, অথবা 1 বাই, ঠিক আছে, এফ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি 1/d দ্বারা প্রকাশ করতে পারি ডায়াপ্টার, ঠিক আছে। তো ডায়াপ্টার যেহেতু নিচে কত হয় 1/মিটার সামথিং, ঠিক আছে, তাহলে মিটার ইনভার্স মানে কি এল ইনভার্স 1, ঠিক আছে। 5 - 5d এর ফোকাস দূরত্ব কত হবে ভাই -5d, -5d এর ক্ষেত্রে হচ্ছে আমরা জানি p ইজ ইকুয়াল টু কি 1/f, তার মানে 1 ডিভাইডেড বাই -5, ঠিক আছে। তাহলে সেটা কি হয়ে যাবে 0.2 সেন্টিমিটার 2 মিটার। লেন্সটির ক্ষমতা কত, লেন্সের ফোকাস থেকে যে দূরত্ব সেটা হচ্ছে কত 5, তাহলে p ইজ ইকুয়াল টু কত 1 বাই, ঠিক আছে, ফোকাস দূরত্ব তার মানে 1 ডিভাইডেড বাই 5, তার মানে 1/5 মতো 0.2, ঠিক আছে। এখন 0.2 এখানে মাইনাস হবে না প্লাস হবে, যেহেতু আমাকে বলছে কি, আমাকে বলছে উত্তর লেন্স, তাহলে 0.2 কি হবে নেগেটিভ হবে, একটু খেয়াল রেখো, ঠিক আছে। উত্তর লেন্সের ক্ষেত্রে কিন্তু সেটা কি হয় নেগেটিভ হয়। নিচের কোনটি পড়লে মস্তিষ্কে দর্শন অনুভূতি জাগে, সেটা হচ্ছে রেটিনায়, ঠিক আছে। রেটিনা যখন আলো পড়ে, শুরুর দিকে বলছিলাম রেটিনায় আলো পড়লে দর্শনের অনুভূতি জাগাবে, ঠিক আছে। হাইপারমেট্রোপিয়া জিনিসটা কি ভাই, হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে যে আমার কি দীর্ঘদৃষ্টি নাকি হ্রস্ব দৃষ্টি, দীর্ঘদৃষ্টি, ঠিক আছে। হাইপ, ঠিক আছে, হাইপ থাকে, কি থাকে ভাই হাইপ থাকে, ঠিক আছে। হাইপ মানে হচ্ছে দূরে, ঠিক আছে, দূরবর্তী, ঠিক আছে, দূরবর্তী জায়গায় যে পার্টটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আমার হাইপারমেট্রোপিয়া। এবার আমরা চলে আসছি স্থির বিদ্যুৎ, ঠিক আছে, স্থির বিদ্যুতে চলে আসছি, ঠিক আছে। স্থির বিদ্যুৎটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। এবং স্থির বিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং তোমাদের লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে, যে বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ, সেই 3টে চ্যাপ্টার নিয়ে আমরা এখন আলোচনা করবো। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে হচ্ছে যে স্থির তড়িৎ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো স্থির তড়িতের ক্ষেত্রে আমি একটু বলে দিই যে কোন কোন সূত্রগুলো চ্যাপ্টারে পড়া লাগবে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে F ইজ ইকুয়াল টু K Q1
কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তারপরে আমাদেরকে জানতে হবে এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, তারপরে ই ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই কিউ ওয়ান, ঠিক আছে, ইন্টু কে। এই সূত্রগুলো একটু আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ওয়ান ইন্টু কে। সো এই সূত্রগুলো একটু ভালো করে পড়তে পারলে এই চ্যাপ্টারের মোটামুটি আশা করতেছি পারা যায়, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারটা খুব ইজি একটা চ্যাপ্টার, এখান থেকে খুব সহজে কোয়েশনগুলো আনসার করতে পারবো আমরা। দেখো কি বলতেছে প্রথম কোয়েশনটা একটু খেয়াল করো, যে পদার্থের সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে, ঠিক আছে। একটা পদার্থ সৃষ্টির মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আমরা বলি আধান, ঠিক আছে। কি বলে আমরা? আধান বলি। তারপরে বলছে চার্জের অবস্থান সবসময় বস্তুর কোথায় থাকে? একটা বস্তুর চার্জের পৃষ্ঠে, ঠিক আছে, সবসময়। এই যে ধরো একটা গোলকীয় বস্তু, এটার পৃষ্ঠের মধ্যে তার হচ্ছে যে কি থাকবে? চার্জের যে অবস্থানটা আছে সেই জিনিসগুলো থাকবে, ঠিক আছে। চার্জের অবস্থানগুলো কোথায় থাকবে? বস্তুর গোলকীয় পৃষ্ঠে থাকবে, ঠিক আছে, একটু খেয়াল রেখো। তাহলে বস্তুটার কি থাকবে? বাইরের পৃষ্ঠে থাকবে, খেয়াল রেখো। ওকে, তারপরে কোয়েশ্চনটা খেয়াল করো, কাচদণ্ডে সিল্কের কাপড় দ্বারা গোষ্ঠী ঋণাত্মক আধানে আহিত হয় কেন? কারণ আমার এই যে ইলেকট্রনগুলোর কি থাকে? আসক্তি বেশি থাকে। ইলেকট্রনের কি থাকে স্যার? আসক্তি বেশি থাকে, ঠিক আছে। তারপরে বলছে ফ্যানেলের কাপড়ের সাথে এক টুকরো প্লাস্টিক ঘষলে কি হবে? একটা ফ্যানেলের কাপড় আছে, এক টুকরো প্লাস্টিক আমি ঘষতেছি, সেক্ষেত্রে আমার কি হবে? ফানেলের কাপড়ের ধনাত্মক আদানগুলো কি হবে? আহিত হবে, নাকি প্লাস্টিকের ধনাত্মক আদান আহিত হবে? উভয় নিরপেক্ষ না, এটা না, ফানেলের কাপড়টা ধনাত্মক আদানে কি হবে? আহিত হবে, ঠিক আছে। তারপর এটা কি বলতেছে দেখো তো, আধানের প্রকৃতি নির্ণয় করা যায় কোন যন্ত্রের সাহায্যে? সেটা হচ্ছে আমার কি? তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে। কোন কিসের সাহায্যে? তড়িৎ বীক্ষণ যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। তারপর এটা একটু খেয়াল করো, দুইটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কতটি বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। দুইটি আধানের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কিসের উপর নির্ভর করে? তিনটি বিষয়ের উপর নির্ভর করে। কি কি? আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু কে, ঠিক আছে। তো এখন কয়টা বিষয়ের উপর নির্ভর করবে? তার চার্জ, ঠিক আছে। চার্জ একটা বিষয় অবশ্যই, তার মধ্যবর্তী দূরত্ব এটাও একটা বিষয়, ভাই দূরত্বের উপরে নির্ভর করবে। আরেকটা বিষয় হচ্ছে তার মাধ্যম, ঠিক আছে, পরাবৈদ্যুতিক যে মাধ্যমটা আছে সেটার উপরে। সো এই জিনিসগুলো একটু ভালো করে কি করো? ভালো করে একটু খেয়াল রেখো। কুলম্বের ধ্রুবকের একক কি? কুলম্বের ধ্রুবকের একক কি ভাই? কুলম্বের ধ্রুবক, ঠিক আছে, কুলম্বের ধ্রুবকটা কি? ঠিক আছে, অর্থাৎ সি। তাহলে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু সি ইন্টু কে, সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এটার মানে হচ্ছে নিউটন, ঠিক আছে। আর আর স্কোয়ার মানে হচ্ছে ভাই কি? মিটার স্কোয়ার। তাহলে নিউটন যদি হয় তাহলে নিউটনের সাথে মিটার স্কোয়ার গুণ হয়ে যাবে, নিচে কি হয়ে যাবে? কিউ ওয়ান কিউ টু। কিউ ওয়ান কিউ টু মানে হচ্ছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ। তার মানে কিউর ভ্যালু হবে এন এম স্কোয়ার সি ইনভার্স টু। কি হবে? এন এম স্কোয়ার সি ইনভার্স টু, এন এম স্কোয়ার সি ইনভার্স টু। তারপর একটা খেয়াল করো, শূন্যস্থানে কুলম্বের ধ্রুবকের মান কত? শূন্যস্থানে কুলম্বের ধ্রুবকের মান কত? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, 9 ইনটু 10 টু দি পাওয়ার এন এম স্কোয়ার সি ইনভার্স টু, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 এন এম স্কোয়ার সি ইনভার্স টু, ঠিক আছে। তড়িৎ তীব্রতা দেখো কি? তড়িৎ তীব্রতা, ঠিক আছে। তড়িৎ তীব্রতা মানে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কি? কিউ ইন্টু ই। তার মানে ই এর যে ভ্যালুটা আছে সেটা কি? এফ বাই কিউ হবে। ই এর যে ভ্যালুটা আছে সেটা। আচ্ছা, তো এখন আমরা চলে আসি চলতরিতে। চলতরিৎ সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমাদের জন্য, ঠিক আছে। আর চলতরিৎ পড়ার জন্য আমরা বিভিন্ন সূত্রগুলো দেখব। প্রথমে আমরা যে সূত্রটা দেখবো, আমরা জানি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, ঠিক আছে। যেখানে কিউটা হচ্ছে আমার চার্জ এবং টি হচ্ছে আমার কি? আমার যে সময়টা আছে সেটা, ঠিক আছে। ওকে, তো এটার পাশাপাশি আমরা আরেকটা সূত্র দেখব। কি সূত্র দেখবো স্যার? যেখানে আমরা দেখব যে হচ্ছে যে ভি এবং আই আর, এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে আই ইজ ইকুয়াল টু লিখতে পারি ভি বাই আর, ঠিক আছে। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর। সো খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, ঠিক আছে। যেখানে ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ যেটা আছে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ অ্যাম্পিয়ার, এবং এটার একক হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে। সো এই জিনিসগুলো নিয়ে এখানে আমরা কি করব? দেখব, খুব ইম্পর্টেন্ট পার্ট, এগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে। আচ্ছা, তো এখন আমরা চলে যাই আমাদের প্রথম এমসিকিউ স্লাইডে। কোন পরিবাহী যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে 4 সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 8 সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ভাই তাহলে আমরা কিছুক্ষণ আগে আপনি বললেন যে আই ইজ ইকুয়াল টু কি? কিউ বাই টি। তার মানে কিউর ভ্যালু কত? কিউর ভ্যালু আমি জানি, কিউর ভ্যালু আমি জানি না, তাহলে কিউর ভ্যালু আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি টি ইন্টু আই। তার মানে টি ইন্টু আই মানে কি ভাই? যে হচ্ছে আমার টাইম হচ্ছে যে কত? 8 সেকেন্ড, আর আই এর ভ্যালু হচ্ছে 4। তার মানে এটার ভ্যালু হচ্ছে কত? 32। তার মানে 32 কি কুলম। তার মানে কিউ এটাই হচ্ছে আমার কি? কিউর ভ্যালু। তার মানে কিউর ভ্যালু হবে কত? 32 কুলম।
তারপর এটাতে চলে আসি, নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবে বস্তুতে কি প্রবাহিত হয়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, সবসময় মনে রাখবা ইলেকট্রন প্রবাহিত হয়। তারপর এটাতে চলে যাও, তারপর এটাতে বলতেছে অর্ধপরিবাহী নিচের কোনটি? অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীর আরেকটা নাম হচ্ছে সেমি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, ঠিক আছে। অর্ধপরিবাহী আরেকটা নাম হচ্ছে সেমি কন্ডাক্টর। অর্ধপরিবাহী কি কি? জার্মেনিয়াম, ঠিক আছে, জার্মেনিয়াম, ঠিক আছে। তারপরে হচ্ছে যে সিলিকন, এগুলাকে আমরা অর্ধপরিবাহী বলি, তাহলে জার্মেনিয়াম, ঠিক আছে। জার্মেনিয়ামটা আমার কি? অর্ধপরিবাহী, ঠিক আছে। কোন পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে যদি কিউ পরিমাণে চার্জ প্রবাহিত হয়, তাহলে আমরা জানি আই ইজ ইকুয়াল টু কি? কিউ বাই টি। আই ইজ ইকুয়াল টু কি বলতে পারবো ভাই? আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি বলতে পারবো। আচ্ছা, তারপরে স্লাইডটাতে চলে আসো, দেখো নিচের কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি যে এই সম্পর্কগুলো জানার আগে আমাদের একটা সূত্র মনে রাখতে হয় যে আর ইজ ইকুয়াল টু কি? ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু কি সম্পর্কটা আছে? আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে ভাই দেখো তো, আর ইজ ইকুয়াল টু রো এল বাই, এটা কি ঠিক আছে? না, এটা ঠিক নেই, তাহলে এটা বাদ, তাহলে এটার আনসার হবে বাকি পরের যেটা আছে এটা। ঠিক আছে, পরের ম্যাথটাতে চলে আসো। কি বলতেছে? কোন পরিবাহীর রোধ, ঠিক আছে, রোধ নির্ভর করে কিসের উপর? কোন পরিবাহীর একটা রোধ নির্ভর করে তার একক প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল আছে সেটার উপর। অর্থাৎ আমরা জানি রোধটা নির্ভর করে আর সমানুপাতিক 1/a, তার মানে ঠিক না? আরেকটা আমরা সূত্র বলছিলাম এখান থেকে কি? আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। সো এখান থেকে আমরা মনে রাখতে পারবো যে তার একক যে ক্ষেত্রফল আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটার উপরে কি করবে? এই জিনিসটা নির্ভর করবে। আচ্ছা, পরের স্লাইডটা দেখো, নিচের কোন পদার্থের পরিবাহিতা সর্বাধিক? ঠিক আছে, কোন পদার্থটা বেশি পরিমাণে পরিবহন করতে পারে? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে একমাত্র রূপা। ঠিক আছে, কোন পদার্থটা করতে পারবে? রূপা। নিচের কোন লেখচিত্রটি নির্দিষ্ট পরিমাণের রোধ আর বনাম ক্ষেত্রফল, ঠিক আছে, একটা লেখচিত্র নির্দিষ্ট পরিমাণের রোধ আর ক্ষেত্রফল। তো আমরা জানি রোধ আর ইজ ইকুয়াল টু আর প্রপোর্শনাল টু 1/a, ঠিক না? কারণ কি আমরা জানি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তার মানে এই যে প্রপোর্শনাল সম্পর্ক আছে সেটা, তার মানে এই যে প্রপোর্শনাল সম্পর্ক, সেক্ষেত্রে কি আমি যদি রোধ যত বাড়াবো, ঠিক আছে, তত আমার ক্ষেত্রফলটা কি? ব্যস্তানুপাতিক হারে কি থাকবে? কমতে থাকবে, ঠিক আছে। সো এটা একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, পরের স্লাইডটাতে চলে যাও। পরিবাহকত্বের একক কি? আমরা জানি পরিবাহকত্ব, ঠিক আছে, পরিবাহকত্বের একক, এটা তোমাদের জন্য এসডব্লিউ থাকবে, ঠিক আছে, এটা তোমরা ভালো করে পড়ে নিবা, ঠিক আছে। এমসিকিউ, এটা এসডব্লিউ করবো, আমাদের কমেন্ট সেকশনে বলে দিবে এটা আনসার কি হবে। তারপর এটাতে চলে আসো, ঠিক আছে। সি বিন্দুতে বিভব কত? সি বিন্দুতে দেখো এটা 24, ঠিক আছে। তার মানে এখান থেকে দুইটা যদি আমি হিসাব করি তাহলে কত? 24, ঠিক আছে। 24 আর 24, ঠিক আছে, এটা হয়ে যাবে অর্ধেক, তার মানে 12। তাহলে 12 আর 24 এর মধ্যে, ঠিক আছে, 12 ভোল্ট, ঠিক আছে। এখান থেকে তাহলে আমরা পেয়ে যাবো, তাহলে 12 ভোল্ট যদি হয়, এখানে কত হবে? 24, তাহলে 12 দুগুণে 24, ঠিক না? তার মানে এইটা কি 24টা এদিকে চলে যাবে মাটিতে, আর এখান থেকে 12 সাথে আর একটা 12 যোগ হবে, তার মানে টোটাল 24 পাইলাম। তাহলে 24 এটার আনসার হবে কত? 0, ঠিক আছে, শেষ। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, ঠিক আছে। তো বিদ্যুতের চৌম্বক ক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। এখানে আসলে আমরা, ঠিক আছে, বিভিন্ন পার্ট পড়বো, ঠিক আছে। প্রথমে আমরা পড়বো ট্রান্সফরমার, ঠিক আছে। ট্রান্সফরমারে আমরা পড়বো স্টেপ আপ, তারপরে আমরা পড়বো স্টেপ ডাউন, ঠিক আছে। তারপরে এখান থেকে কিছু সূত্র আমরা পড়বো, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সূত্রটা, ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি ডিভাইডেড বাই এনএস ইজ ইকুয়াল টু কি হবে? আইএস ডিভাইডেড বাই আইপি। সো এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, বারবার আসার মতো একটা সূত্র, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো যে হচ্ছে যে হাবিব ভাই দেখেন তো বন্ধ হয়েছে কিনা, না চলতেছে। আচ্ছা, এবার আমরা দেখবো যে হচ্ছে যে এই ট্রান্সফরমারে এই সূত্রগুলো ভালো করে পড়া লাগবে। তারপরে দেখো তো, এই সূত্রের পাশাপাশি আমাদেরকে আরো কিছু জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে একটা ট্রান্সফরমার আমরা কখন বেশি ইউজ করি, ঠিক আছে। তো এই ট্রান্সফরমার গুলো, ধরো স্টেপ আপ ট্রান্সফরমার গুলো আমরা কখন ইউজ করব, ঠিক আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার গুলো আমরা কখন ইউজ করব, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে, ঠিক আছে, স্টেপ আপ বা স্টেপ ডাউন, ঠিক আছে, কখন ইউজ করবে এই জিনিসগুলো একটু ভালো করে দেখা লাগবে। তারপর হচ্ছে ইলেকট্রনের আবেশ, ঠিক আছে, আবেশ জিনিসগুলো কিভাবে আমরা ইউজ করবো, চৌম্বক ক্রিয়া কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে, আবেশ কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে, এগুলো একটু দেখো। আচ্ছা, পরের স্লাইডে আমরা চলে আসি। একটি তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সেই তারের চারপাশে কোন ক্ষেত্র তৈরি হবে? অবশ্যই সেটা কি? সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। তারপরে দেখো, একটি ট্রান্সফরমারের ভিতর দিয়ে প্রাইমারি কয়েলের পাক সংখ্যা বলছে আমাকে কত? প্রাইমারি কয়েল, তার মানে আমাকে বলছে এনপি, এটার ভ্যালু কত বলে দিছে ভাই? 550। সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা এনএস, এটার ভ্যালু আমাকে বলে দিছে কত? 125,
ঠিক আছে, লেট না গিভেন দ্যাট, ঠিক আছে, গিভেন দ্যাট দেওয়া আছে। প্রাইমারি কয়েল দিয়ে 220 ভোল্ট এসি দেওয়া হলে প্রাইমারি কয়েলের সর্বোচ্চ, ঠিক আছে, প্রাইমারি কয়েল অর্থাৎ প্রাইমারি কয়েলে আমার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এবং প্রবাহিত হলে সেকেন্ডারি কয়েলে সর্বোচ্চ কত কারেন্ট প্রবাহিত হবে, মানে আইএস এর ভ্যালু জানতে চাইছে। তো আমরা জানি ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি ডিভাইডেড বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস ডিভাইডেড বাই আইপি। তাহলে এনপি ডিভাইডেড বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। তাহলে দেখো তো এই যে পি পার্টটা, তাহলে আমি যদি চলে যাই, তাহলে এনপি ইন্টু আইপি ইজ ইকুয়াল টু কি আইএস ডিভাইডেড বাই এনএস না। তাহলে এইখান থেকে আমি চাইলে কি করতে পারবো, ইজিলি ভ্যালুটা বের করতে পারবো ক্যালকুলেট করে, ঠিক আছে। আশা করতেছি এই ম্যাথটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবো। এবার দেখো পরে ট্রান্সফরমারের ক্ষেত্রে কি কোনটি সঠিক, ঠিক আছে। আমরা জানি যে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, আমরা জানি ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি ডিভাইডেড বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস ডিভাইডেড বাই আইপি। তাহলে এনএস এর সাথে ইপি গুণ হবে, তাহলে আমি লিখতে পারি এনএস ইন্টু ইপি ইজ ইকুয়াল টু ইএস ইন্টু এনপি, লেখা যাবে না, তাইলে এই দেবে ভ্যালুটাই কি আমার এটার আনসার, ইপি ইন্টু এনএস ইএস ইন্টু এনপি, ঠিক আছে। বুঝতে পারছো, আশা করতেছি খুব ইজি একটা পার্ট, ঠিক আছে। স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হবে ভাই, স্টেপ আপ তার মানে হচ্ছে যে আমি যদি বলি যে এখানে হচ্ছে আইপি ডিভাইডেড বাই আইএস ইজ ইকুয়াল টু এনএস ডিভাইডেড বাই এনপি ইজ ইকুয়াল টু ইএস ডিভাইডেড বাই ইপি, তার মানে স্টেপ আপ তার মানে এই যে এই টার্মস গুলো কি হবে, বড় হবে, তার মানে আইপি অবশ্যই বড় হবে আইএস থেকে, ঠিক আছে। বুঝতে পারছো, ক্লিয়ার। আচ্ছা পরের টার্মসটাতে চলে যাও। চিত্র অনুযায়ী ভিএস এর ভ্যালু কত, আমরা জানি ভিএস ডিভাইডেড বাই ভিপি ইএস ডিভাইডেড বাই ইপি এনএস ডিভাইডেড বাই এনপি আইপি ডিভাইডেড বাই আইএস। তাহলে আমাকে বলছে ভিএস এর ভ্যালু কত, তাহলে ভিএস এর ভ্যালু জানতে চাইছে। তো ইএস তার মানে এনএস আছে, তার মানে বিপি ইন্টু এনএস ডিভাইডেড বাই এনপি লেখা যেতে পারে, ঠিক কিনা। তাহলে এই সূত্রটা জাস্ট বসাইলে আমি কিসের ভ্যালু পেয়ে যাবো, ভিএস এর ভ্যালু পেয়ে যাবো। এটার আনসার মেবি 5500 হবে, ঠিক আছে। ক্যালকুলেট করে দেখে নিও। আচ্ছা একটা ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলী পার্ট সংখ্যা, মুখ্য কুণ্ডলী মানে কি মুখ্য কুণ্ডলী, ঠিক আছে, পার্ট সংখ্যা, ঠিক আছে, ভোল্টেজ বের করো। এই দেখো আমি বলে দিই এনপি বাই এনএস ইপি বাই ইএস, এই সূত্র দিয়ে করবা, ঠিক আছে। এখানে পার্ট সংখ্যা বলতে জানতে চাইছে, এই সূত্রটা দিয়ে বসাই করে ফেলবো। তবে কোন প্রণালীতে তড়িৎ চুম্বক আবেশ ব্যবহার করা হয়, ট্রান্সফরমার। আমরা যখন ট্রান্সফরমার বিল্ড আপ করি সেক্ষেত্রে আমরা কি করব, তড়িৎ চুম্বক আবেশ কোন বিজ্ঞানী, লুপের মধ্য দিয়ে, ঠিক আছে, লুপের মধ্য দিয়ে যে বেতার চুম্বক নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে বিজ্ঞানী ওয়েরস্টেড, ঠিক আছে, ঠিক আছে, ওয়েরস্টেড। লুপকে ঘূর্ণন রাখার জন্য, ঠিক আছে, মোটরের ভিতরে কি ইউজ করা আমরা জানি, একটা বৈদ্যুতিক মোটর, ঠিক আছে, তার হচ্ছে যে দুইটা একটা প্রান্ত থাকে, ঠিক আছে, এটার ভিতরে একটা কি সি প্রাইম টাইপ থাকে যেটাকে আমরা বলি কমিউটেটর, ঠিক আছে, কমিউটেটর, ঠিক আছে, এটা হচ্ছে সি প্রাইম প্রান্ত থাকবে, এটা থাকবে, সেটা হচ্ছে কমিউটেটর। সো আজকের ক্লাসটাই দুটুকুতেই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ফিজিক্সের ওয়ান শট ফাইনাল সাজেশন সিকিউ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের ক্লাসগুলো দেখবে অবশ্যই, এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপটা ফলো দিয়ে রাখবে। সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সট ক্লাসের জন্য। আজকের মতো এই দুটুকু, আসসালামু আলাইকুম সবাই।